আলোকিত প্রাণের উচ্ছ্বাসে এসো মিলি আলোর মেলায়। কথাটি যার, তিনি আর কেউ নন, আলোকিত অঙ্গনের প্রাণ পুরুষ অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ। জন্ম 25শে জুলাই 1940। বাবা মরহুম আজিমউদ্দিন আহমেদ, মা বেগম কামরুন্নেসা, স্ত্রী রওশনারা সাঈদ। আব্দুল্লাহ আবু সাঈদ ও রওশনারা সাঈদ দম্পতির 2 কন্যা, যারা বাবার মতোই শিক্ষকতার পেশায় নিয়োজিত। অধ্যাপক সাঈদ এক অনন্য প্রতিভার অধিকারী। 1962 থেকে 1992 পর্যন্ত 30 বছরের অধ্যাপনা জীবনে তাঁর খ্যাতি কিংবদন্তি তুল্য। 60-এর দশকে এদেশে সাহিত্য আন্দোলনে যে নতুন ধারার সৃষ্টি হয়েছিল তার পথিকৃৎ ছিলেন এই ব্যক্তিত্ব। সে সময়ে সাহিত্য পত্রিকা কণ্ঠস্বর সম্পাদনার মাধ্যমে সেকালের নবীন সাহিত্য যাত্রাকে সঠিক দিক নির্দেশনা দিয়ে 1 দশক ধরে অত্যন্ত যত্নের সঙ্গে বহমান রেখেছিলেন তিনি। বাংলাদেশ টেলিভিশনের সূচনাকাল থেকে বিনোদন এবং শিক্ষামূলক অনুষ্ঠান উপস্থাপনার ক্ষেত্রে তিনি ছিলেন অত্যন্ত সফল একজন টেলিভিশন ব্যক্তিত্ব। হাজারো ব্যস্ততার মাঝেও এই কীর্তিমান পুরুষ এখনো সাহিত্য চর্চায় নিবিষ্ট থাকেন প্রতিটি মুহূর্ত। কবিতা, প্রবন্ধ, ছোট গল্প, নাটক, অনুবাদ, জার্নাল সবকিছু মিলিয়ে তার গ্রন্থ ভাণ্ডারে প্রকাশিত গ্রন্থ সংখ্যা 27টি। জীবনের প্রতিটি বাঁক পরিক্রমায় উত্তীর্ণ অভিজ্ঞতা সমৃদ্ধ আব্দুল্লাহ আবু সাঈদের ব্যক্তিত্বের সবগুলো দিক সমন্বিত হয়েছে তার বিশ্ব সাহিত্য কেন্দ্রের সংগঠক সত্তায়। তিনি অনুভব করেছেন, প্রিয় মাতৃভূমি গড়ে তোলার লক্ষ্যে আমাদের বড় বেশি প্রয়োজন অসংখ্য উচ্চতায় মানুষ। আর সে কারণেই হৃদয়ের গভীর থেকে উত্থিত বাণী আলোকিত মানুষ চাই পরিবেশনের মধ্য দিয়ে 28টি বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন এই আপসহীন সংগ্রামী ব্যক্তিত্ব। এই কেন্দ্রের অনিন্দ সুন্দর কর্মসূচিকে সারা দেশময় ছড়িয়ে দিতে তাঁদের রয়েছে নানাবিধ পরিকল্পনা, যার মধ্যে ভ্রাম্যমাণ লাইব্রেরি ইতোমধ্যেই দেশবাসীর মনোযোগ আকর্ষণে যথেষ্ট সফল হয়েছে। বিশ্ব সাহিত্য কেন্দ্র বন্ধুতায় উষ্ণতায় সচকিত একটি অঙ্গন। প্রসারিত কর্মময় জীবন তাঁকে কোনো বাঁধনে বাঁধতে পারেনি। এতটুকু নবরূপে দেশকে সাজাতে জীবনের শ্রেষ্ঠ সময়টুকু আজও তাঁর ব্যস্ততায় কাটে বিভিন্ন পরিবেশ আন্দোলনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখে। ডেঙ্গু প্রতিরোধ আন্দোলন, সর্বগ্রাসী পলিথিন অপসারণ আন্দোলনে সুশীল সমাজকে নিয়ে তিনি ছিলেন এবং আছেন আজও অগ্রণী ভূমিকায়। আলোকিত মানুষের পথিকৃৎ দেশপ্রিয় ব্যক্তিত্ব আব্দুল্লাহ আবু সাঈদ তাঁর স্বপ্নে ভরা জীবনের শেষ বাণী এভাবে উচ্চারণ করতে চান, আমি সারা জীবন এমন কিছু করে যাব যাতে জন্মের সময়ে যে দেশকে পেয়েছিলাম মৃত্যুর সময় তার চেয়ে উন্নততর বাংলাদেশকে পৃথিবীর বুকে রেখে যেতে পারি। তার এ প্রত্যাশা পূর্ণ হোক। স্যার কেমন আছেন আপনি? সবসময় তো আমরা সন্দেশ খাই না, মাঝে মাঝে আমাদের জ্বরটারও হয়, তো এইরকম আর কি। এবং রবীন্দ্রনাথ এক জায়গায় বলেছেন যে পতন অভ্যুদয় বন্ধুর পন্থা যুগ যুগ ধাপিত যাত্রী, সেই রকম। স্যার এই যে ভালো আর মন্দের ব্যাপারটা যখন এলোই, ভালো লাগাটা তো ভালো লাগছেই, আর স্যার যখন মন্দ লাগছে বা সময়টা যখন মন্দ যাচ্ছে সেই মন্দ সময়টাকে ভালো করার বুদ্ধিটা কি স্যার আপনার পরামর্শ? মন্দ সময় মানে সেই সময়ে যে সময় আমার পক্ষে নয়, তাই না? সুতরাং মন্দ সময়টাকে ভালো করার একটাই উপায়, সেটা হচ্ছে যে সময়টাকে আমার পক্ষে আনার জন্য চেষ্টা করা। কাজের ভেতর দিয়েই শুধু আমরা মন্দকে ভালোতে পরিণত করতে পারি। সংস্কৃততে একটা কথা আছে যে চক্রবৎ পরিবর্তনতে সুখা নিচ দুঃখা নিচ, যে চাকার মতো ঘুরছে, কখনো সুখ নিচে কখনো দুঃখ নিচে, অর্থাৎ কখনো সুখ উপরে কখনো দুঃখ উপরে। কিন্তু আমরা যদি কাজ করি তাহলে এই ঘোড়াটাকে দ্রুত করে ফেলতে পারি, এবং যদি মন্দ সময় হয়ে থাকে সত্যি সত্যি এবং কাজ করতে থাকি তাহলেই ঘোড়াটা দ্রুত হয়ে সুখটা ভালো সময়টা আমাদের অনেক তাড়াতাড়ি এসে হাজির হবে। শুরুতেই জানতে চাইব আপনার সেই রঙিন স্বপ্নময় ছেলেবেলার কথা।
সবাই বলে সেই ছেলেবেলাটি পাচ্ছে না যা আপনারা পেয়েছেন। ছেলেবেলায় আমরা জানতাম না যে ছেলেবেলার এত স্বপ্ন আর মাধুর্য আছে। ছেলেবেলাটা তো খুবই একটা আতঙ্কজনক সময়। স্যারদের বা আব্বা আম্মার হাত শুধু আমাদের কানের দিকে আদর আপ্যায়ন করার জন্য এগিয়ে আসতে চায়। কেমন স্কুলে মার খেতে হয়, অপমান সহ্য করতে হয়, ছোট বলে উপেক্ষা অবহেলার মধ্যে পড়তে হয়। সুতরাং শিশুর কাছে শৈশব কিন্তু অত সুন্দর সময় নয়। শৈশব সুন্দর হয় যখন আমরা শৈশবকে হারাতে থাকি। যেমন দিনের সকাল খুব সুন্দর, কিন্তু সবচেয়ে সুন্দর কোনটা? সন্ধ্যা। তখন আলোয় রঙে আকাশে মনে হচ্ছে হত্যাকাণ্ড শুরু হয়ে গেছে। এত সুন্দর সময় আর নেই, কারণ দিন তখন চলে যাচ্ছে। তো যে কোনো জিনিসের চলে যাওয়ার মুহূর্তটাই হচ্ছে শ্রেষ্ঠ এবং সুন্দরতম মুহূর্ত। তো শিশু জানে না যে শৈশব সুন্দর। আমরা জানি যারা শৈশবকে হারিয়েছি, কারণ সেই সময়ে আমার চিন্তা শক্তি ছিল না, অনুভবের ক্ষমতা, স্বপ্নের ক্ষমতা, অবোধ আবেগের ক্ষমতা, পৃথিবীর দিকে অবাক চোখে তাকানোর ক্ষমতা। এই যে ক্ষমতা, পরবর্তীতে আমাদের চিন্তা যখন শুরু হলো, ভাবতে শিখলাম, বুদ্ধি বাড়লো, প্যাঁচ বাড়লো, কেমন নানান রকম কৌশল কূটনীতি বাড়তে থাকলো, আমরা শৈশবকে হারাতে থাকলাম। তো তখন আরো বেশি করে শৈশবকে আমাদের মনে পড়ে যে শৈশব এত অসহায় বলেই এত সুন্দর, এত অসম্পূর্ণ বলে এত মধুর। এখনো শিশুরা জানে না যে তাদের শৈশব খারাপ, ওটা জানি আমরা। কেমন যারা তাদের এক গাদা পাঠ্য বই পড়ার জন্য দিনরাত, সেটা মুগুর দিয়েই হোক, গদা দিয়েই হোক, পিটিয়ে যেমন করে হোক তাকে আমরা পড়াচ্ছি। তাকে একটা খোলা মাঠ দিচ্ছি না যে মাঠে সে একটা দৌড় দিয়ে জীবনের স্বাধীনতাকে উপভোগ করবে। তাকে একটা পুকুর দিচ্ছি না যেখানে সে ঝাঁপিয়ে পড়বে, একটা নদী দিচ্ছি না, একটা নীল আকাশ দিচ্ছি না, জ্যোৎস্না রাত দিচ্ছি না, তাকে আমরা কিছুই দিচ্ছি না। সুতরাং আমাদের এই বয়সের এই সময়কার যে শিশু, সে প্রায় শৈশবহীন একটা শিশু। সে ঘরের মধ্যে বন্দী হয়ে বাইরের দিকে তাকিয়ে থাকা একটা শিশু, অথবা তার চেয়ে অনেক খারাপ টেলিভিশনের দিকে তাকিয়ে থাকা, শুধু কম্পিউটার গেমসের মধ্যে জীবনটাকে একেবারে নিপিষ্ট করে ফেলা যে শিশু, এর চাইতে হতভাগ্য বেদনাদায়ক শিশু আর হতে পারে না। কারণ সে তো যে সময়ে শৈশব, সে সময় তো সে শুধু গ্রহণ করবে সারা পৃথিবীর কাছ থেকে। সেই সময় গ্রহণের সমস্ত জানালা আমরা বন্ধ করে দিলাম তাকে, সে কিছুই পেল না। তো সুতরাং এই শিশুকে দিয়ে ভবিষ্যতে বড় কাজ করানো কিন্তু বেশ কঠিন হবে। ছেলেবেলায় তো আপনি বলেছেন অনেক আলোয় ভরা, স্বপ্নে ভরা, রঙিন এক জীবন ছিল আপনার। তারুণ্যে যখন এলেন স্যার, তখন নিজেকে আজকের সময়ে কোথায় দেখতে চেয়েছিলেন? বন্ধু একদিন কথা বলছি, বললে তোর কথা তো খুব সুন্দর, তোর বেশ কাব্যময় বর্ণনা, তুই তো কবি রে, তোর ভিতরে একটা কবি আছে। আমি শিউরে উঠলাম, আমি কবি, আমি পৃথিবীর সেই শ্রেষ্ঠ মানুষদের দলের, সুতরাং কবি হতে হবে। আবার একবার এক গণক আমাকে বলল হাত দেখে, যারে তুমি তো টাকার উপরে গড়াগড়ি খাবে। তখন মনে হলো যে টাকা চাই, টাকা না হলে কিছুই না। আবার একদিন গালে হাত দিয়ে বসে আছি সিঁড়ির উপরে, তা আব্বা বললেন যে এরকম ছেলে আমার দার্শনিক না হয়ে যায়, যেভাবে গালে হাত দিয়ে বসে আছে। আমার আশ্চর্য লাগলো, আমার শরীর শিউরে উঠলো, মনে হয় দার্শনিক, আমি এত বড় হব, আমি দার্শনিক হব। তো এরকম ছোটবেলায় তরুণ বয়সে এক এক সময় এক এক স্বপ্ন মানুষকে চালিত করে, তাড়িত করে। একবার মনে আছে একটা ট্রেন, সেই ট্রেন এমন প্রচন্ড শক্তিমত্তা নিয়ে মানে স্টেশনে ঢুকলো যে আমার মানে সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে গেল একদম। সেই যন্ত্র দানব, তার প্রচন্ড গর্জন, তার ফসফস শব্দ, মাঠ ঘাট প্রান্তরের উপর দিয়ে বাঁশিতে কাঁপিয়ে সবাইকে সে চলে যাচ্ছে। তো শেষ পর্যন্ত আমার মনে হয় ট্রেনের ড্রাইভারই হয়েছি, কারণ জীবনে যেখানেই থেকেছি এই ড্রাইভারের দায়িত্ব নিয়ে বাকিদের টানতে টানতেই আমার জীবন গেছে। তো সুতরাং আমার মনে হয় যে ওটাই আমার জীবনের সত্য হয়েছে। ভবিষ্যতে আমরা যে আমাদের নিজেদেরকে যেখানে দেখতে চাই, সেইটুকু সময়ের ভিতরে আমাদের তো কিছু কাজ করার আছে। সেই কাজগুলোকে কি স্বপ্নের মতো করেই ধরে যেতে হবে, নাকি স্যার প্রয়োজনের খাতিরে আমাদের আবার স্বপ্নকেও পরিবর্তন করে দিতে হতে পারে?
স্বপ্ন হচ্ছে মানুষের ইনস্টিংক্টের বিষয়, তার অস্তিত্বের ভেতর থেকে জেগে ওঠা একটা জিনিস, ওটা তার সত্য, এবং সেই মানুষই সুখী হবে যে তার স্বপ্নের সঙ্গে এই পৃথিবীতে থাকবে। যখন স্বপ্ন থেকে সে সরে যায় তখন সেই মানুষ নিজের বিরুদ্ধে নিজে দাঁড়িয়ে যায় এবং নিজের সঙ্গে নিজে যুদ্ধ করে করে রক্তাক্ত হতে থাকে। স্যার, বিশ্ব সাহিত্য কেন্দ্র আপনারা বলেন আলোকিত মানুষ চাই, তো এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্বপ্নটা কি? আমরা একটা জিনিস অনুভব করেছি যে মানুষ ছোট আর জাতি বড়, এটা কখনো হবে না। কেমন ছোট মানুষ ছোট জাতি তৈরি করতে থাকবে, ক্ষুদ্রতা ক্ষুদ্রতারই জনক হয়। তো সেই জন্য আমরা যেটা ভেবেছি যে আমাদের জাতির মধ্যে বড় মানুষ গড়ে তুলতে হবে, আমাদের বড় স্বপ্ন সমৃদ্ধ মানুষ, বড় আদর্শ সম্পন্ন মানুষ, কার্যকর মানুষ, সংসপ্তক মানুষ, ভালো মানুষ, আলোকিত মানুষ, সেই মানুষকে আমাদের গড়ে তুলতে হবে। তো সুতরাং যদি আমরা বড় মানুষের দ্বারা এই জাতিকে নির্মাণ করতে পারি তাহলে জাতি চিরদিনের জন্য বড় হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের চেষ্টা করছি শুধু বই পড়া না, তার সঙ্গে তাকে একটা সুন্দর শৈশব পেতে হবে, সুন্দর জীবন পেতে হবে, তার গান শুনতে হবে, তার অনুভূতিকে সজীব করতে হবে, তাকে একটা পূর্ণাঙ্গ মানুষ হতে হবে, তাকে স্বপ্ন দেখতে হবে, কাজ করতে হবে, সব মিলে যে মানুষ, সেই মানুষকে আমরা আলোকিত মানুষ বলি এবং আমরা তার সন্ধান করি। তাহলে এই যে মানুষ গড়ার কথা বলছেন স্যার, তাহলে এই মানুষের প্রতি ভালোবাসাটা আপনার কি করে জন্ম নিল? মানুষের প্রতি যে ভালোবাসা হয়তো আমার ভেতরে আছে, আমি মানুষ না দেখলে বাঁচতে পারি না। যেমন একটা দিনে আমাকে অন্তত 50টা মানুষকে দেখতেই হবে, তাহলে আমি অস্থির হয়ে যাই, অসুস্থ হয়ে উঠি। তো হয়তো মানুষের প্রতি আমার একটা জন্মগত টান আছে। ভালোবাসা যখন থাকে তখন সেই ভালোবাসার যত দুঃখ, সেই দুঃখের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়। তো সেই জন্য ভালোবাসা অটোমেটিক্যালি একটা দায়িত্বের মধ্যে নিয়ে আসে। যে মানুষের ভালোবাসা নাই তার দায়িত্বে বালাইও নাই। তো ভালোবাসা বড় জ্বালা। ভালোবাসা থাকলে মানুষকে অনেক কিছু করতে হয়। না হলে আমি দূর হতে তোমার এই দেখেছি আর মুখ ধুয়ে চোখে চেয়ে থেকেছি, আমার মনে হয় না যে এটা দিয়ে কোনো প্রেমিকার হৃদয় পাওয়া সম্ভব। স্যার, একটু গানের কথা বলেছেন আপনি এবং শুনতে কিন্তু ভালো লেগেছে। তো স্যার, গান নিশ্চয়ই শোনেন আপনি? অবশ্যই। আমি খুবই গান শুনি। একটা সময় ছিল আমি পাগলের মতো গান শুনেছি। আমি এখন পর্যন্ত কোনো জায়গায় কোনো সঙ্গীতের একটা সামান্যতম ধ্বনি হলেও আমি আর কোনো কাজ করতে পারি না। হ্যাঁ, আমি গান গাইতে পারি না। আমি সব রকম চেষ্টা করেছি গান গাওয়ার, সঙ্গীতের চর্চা, সব ব্যর্থ হয়েছি। কিন্তু আমার সমস্ত রক্তের মধ্যে ঝনঝন করে সঙ্গীত। নিজে তো আর গাইতে পারিনি, তো এখন চেষ্টা করছি পৃথিবীর সব দেশের শ্রেষ্ঠ গানগুলোকে বিশ্ব সাহিত্য কেন্দ্রে নিয়ে আসা। এখন আমরা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদের কয়েকটি রহস্য জানতে চাইব। স্যার, আপনার সারাক্ষণ মুখে লেগে থাকা হাসিটার রহস্য কি? আত্মার মধ্যে যদি আনন্দ থাকে তাহলে মুখের মধ্যে তার প্রভাব আসবে। আমার মনে হয় যে আমি সবসময় খুশিতে থাকি, আনন্দে থাকি, এবং হয়তো সেটা হয়তো আমার চেহারার মধ্যেও হয়তো দেখা যায়, এইটুকু বলা যায়। এত সুন্দর করে কথা বলার রহস্যটা কি? এটা রহস্য, এটা হয়তো মানুষের মধ্যে কিছু থাকে আর একটা আকুতি থাকে। যেমন আমার সব সময় আমার ইচ্ছা করতো ভালো কথা বলি, সেই জন্য যখন যেখানে যাকে ভালো কথা বলতে দেখতাম, ভালো একটা কথা কানে আসার সঙ্গে সঙ্গে সেটা একেবারে চুম্বকের মতো আমার মধ্যে চিরদিনের মতো থেকে যেত। এরকম করতে 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 আহরণ করতে করতে আমার মনে হয় কিছুটা উন্নতি হয়েছে। তারপরে হয়তো একটু ধারালো কান নিয়ে জন্মেছি। একবার কানের মধ্যে একটা উচ্চারণ ঢুকলে সেটা হারিয়ে যায় না। এরকম হয়তো বহু কিছু, হয়তো একটা আকুতিই ছিল যে ভালো কথা বলবো। এবার আপনার পরিবারের কথা জানতে চাই। আমরা জানি আপনার ঘরে যারা আছেন তারা সবাই আপনাকে অনেক ভালোবাসেন, কিন্তু এত ভালোবাসার মাঝেও নিশ্চয়ই তাদের কিছু না কিছু অনুযোগ, কিছু অভিযোগ আছে। কি এগুলো? একটা কথা আছে যে কোনো মানুষই স্ত্রীর কাছে হিরো নয়, তো আমিও নই। অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ, ঘরে হিরো নয়, জিরো, কেন? না, আমি ঠিক জিরো বলবো না।
কারণ এই ধরনের যারা, তারা তো একটু অন্য ধরনের হয়, অন্য জগতের সঙ্গে তার ঘোরাফেরা, যার জন্য ঘরে তো ওইটা আমি আশা করতে পারি না। তবে একটা কাজ করে, সেটা হলো যে ভাত খেয়ে প্লেটটা ধুয়ে ফেলে ঘরে। আচ্ছা, ঘরে ভাত খেয়ে প্লেটটা ধুয়ে ফেলে। এটা হয়তো ভালো লাগে, এবং নাতি নাতনির বেলায় এই তোদের প্লেট তোরা ধুয়ে রাখবি, তো এটা তো করে অন্তত। ওনার যে গুণগুলো আমরা জানি, আমরা যেভাবে অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদকে চিনি, তিনি একাধারে একজন সাহিত্যিক, একজন শিক্ষক, একজন খুবই জনপ্রিয় উপস্থাপক, এবং অবশ্যই তিনি আপনার ঘরের গৃহকর্তা। তো এই চারজন অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদের মধ্য থেকে কাকে আপনার বেশি পছন্দ? শিক্ষকতা জীবনটা আমার ভালো লাগে, ওইটা সবার কাছেও যেটা খুব গ্রহণযোগ্য বা সবাই যেটা পছন্দ করে, এত জনপ্রিয় টিচার, সেটাকে আমার সবচেয়ে বেশি নাম প্রাধান্য দিতে চাই। ভাবি, ঘরে কোন কাজটি স্যার সবচেয়ে বেশি ভালো করে? ঘরে এখন তো বর্তমানে একটা কাজই করে, যেটা আমার কাছে অষ্টম আশ্চর্য মনে হয়, কারণ 42 বছর সংসার জীবনে, সেটা হলো এই নাতি নাতিনদের নিয়ে বাইরে যাওয়া, দোকানে যাওয়া, জামা কিনতে যাওয়া, তারপর জন্মদিনে কেকের কথা বলা, কোথায় কেক কিনবে, এগুলো আমি তো আমার কাছে খুবই অবাক মনে হয়। আর কি কখনো বাজার করেছে? হ্যাঁ, প্রথম জীবনে যখন নতুন আমার বিয়ে ছিল তখন হ্যাঁ এক আধ দিন করেছে, কিন্তু একবার হলো কি, মানে বাজার করে মরা মুরগি নিয়ে আসলে। মরা মুরগি মানে সেটা মরা মুরগি বাজার থেকে কেনা না, বাসার সামনে এসে মুরগিটা মরে গেল। সেটা এক ঘটনা মজার, কিন্তু আমি বলছি এখন মজা লাগছে, কিন্তু সেই সময় আমার খুব রাগ সেটা হলো যে মুরগিটা নিয়ে আসছে রিক্সায় করে, ওই রিক্সা থেকে মুরগিটা লাফ দিয়ে নিচে নেমে গেছে। নিচে নামার সঙ্গে সঙ্গে রিক্সার চাকার নিচে পড়ে গেছে, পরে রিক্সাটা ওই গলার চাকাটা গলার উপর দিয়ে যাওয়াতে মুরগিটা মরে গেল। ওই মুরগিটা বাসায় এনে চিল্লাচিল্লি, এই তাড়াতাড়ি, আমার দেবর থাকতো তখন আমাদের সঙ্গে, এই মামুন মামুন তুমি কোথায়, তাড়াতাড়ি একটা ছুরি নিয়ে আসো, তাড়াতাড়ি মুরগিটা কাটো, ওর জান চলে গেল, তাড়াতাড়ি জবাই দিয়ে আমি রান্না করে খাবো। তো যাই হোক, এরপরে আর বাজার করার তো আর আপনি আর সাহস করেননি? সাহস করেন। তারপর দেখা যাবে যে আবার কি মরা নিয়ে আসছে। হ্যাঁ, আমার মেয়েরা বড় হয়ে গেছে, কখন বড় হয়েছে আমি দেখারও সুযোগ পাইনি। লুনা, আপনারা কখন বড় হয়েছেন স্যার বলেছেন সেটা তিনি জানতেই পারেননি, বুঝতেই পারেননি, এটা তার একটা বড় দুঃখ। আপনার কি মনে হয়? হ্যাঁ, কথাটা সত্য, বেশ অনেকাংশেই সত্য। কিভাবে সত্য? সেটা আমরা ছোট থেকে বড় হয়েছি, মানে অনেকভাবে আব্বাকে পাইনি আর কি, অনেক ব্যাপারেই। এবং আব্বা এত ব্যস্ত থাকতেন, এবং যেহেতু খুব আবেগতাড়িত ছিলেন, ছোটবেলা থেকে দেখেছি, এবং হঠাৎ করে সিদ্ধান্ত নিতেন, হঠাৎ করে হয়তো কোনো বিষয়ে ঝাঁপিয়ে পড়লেন কোনো কাজে, বা আমরা যে পেছনে আছি এটা ভুলে যেতেন অনেক সময়। তবে একেবারেই না। কার উপর নির্ভর করে তিনি ভুলে যেতেন? অবশ্যই মা, আমার মার উপরই নির্ভর করে উনি বেশ খানিকটা নির্ভর করতে পারতেন আর কি ওনার কাজের ব্যাপারে। আমার স্ত্রী খুবই সহ্য করেছে আমাকে। আমি একটা বই উৎসর্গ করেছি তার নামে, এবং সেখানে লিখেছি যে সহ্য করে যে সবচেয়ে সাহায্য করেছে। চমৎকার। বাবার কোন দিকটা আপনার বেশি ভালো লাগে? বাবা সর্বোপরি একজন বেশ হাস্যোচ্ছল মানুষ, এবং প্রাণবন্ত, মন খোলা যে বিষয়টা আর কি, সেটা আমার খুব ভালো লাগে। এবং তাছাড়া অত্যন্ত মানবিক। তাহলে কোন দিকটা খারাপ লাগে? এটা ঠিক খারাপ লাগার দিক, মানে আমার ব্যক্তিগতভাবে খারাপ লাগে আর কি। আবার আরেকটা জিনিস আছে যে খুব ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবকিছু দেখেন আর কি। তো সেটা যখন মানে একটু বেশি হয়ে যায়, যে আমরা যেখানে ভাবছি যে কেউ অন্যায় করেছে বা আমরা ক্ষমা করতে চাচ্ছি না কোনোভাবেই, সেটাকে উনি তখন বলে না না একে ছেড়ে দাও বা ই করে দাও। তো সেটা একটু খারাপ লাগে আর কি। আপনার বাবা একজন বিখ্যাত ব্যক্তি, এদেশের সব মানুষের অনেক শ্রদ্ধার একজন ব্যক্তি। এই বিষয়টি কেমন লাগে আপনার কাছে? না, এটা অবশ্যই একটা আনন্দের ব্যাপার, ভালো লাগে, খুবই ভালো লাগে। তবে আবার কখনো কখনো এর জন্য কিছু বিড়ম্বনায় পড়তে হয়। কিরকম সেটা? বিষয়টা হচ্ছে যে কোথাও যখন যাই তখন মানে আমার পরিচয় পরিচিত না হয়ে বাবার পরিচয় মানে পরিচিত হতে হয়। তো এই জিনিসটা হয়, তবে সেটা খুব বড় ব্যাপার হিসেবে আমি দেখি না, অবশ্যই এটা আনন্দের ব্যাপার। খুশি লাগে তখন? জি। আচ্ছা,
তো বাবার সঙ্গে আপনার কোনো মজার স্মৃতি আছে? হ্যাঁ, এই মুহূর্তে একটা মনে পড়ছে। আমি তখন ক্লাস 8-এ পড়ি। তো আমি ভিকারুননিসা স্কুলে পড়তাম। ওইখানে আব্বা একবার ওই বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্কুল কর্মসূচির যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ওইখানে গিয়েছিলেন। তো ওইখানে হঠাৎ করে আমার নাম ঘোষিত হলো, হ্যাঁ, একজন পুরস্কার বিজয়ী হিসেবে, এবং আমি আব্বুর কাছ থেকে বই পুরস্কার হিসেবে নিলাম। তো এইটা আমার একটা মজার স্মৃতি। তার কোন কোন স্বপ্নগুলো পূরণ হোক সেটা আপনি চান? বিশ্ব সাহিত্য কেন্দ্র নিয়ে উনি যেই কাজগুলো করছেন, আমি চাই সেগুলো যেন আরো পূর্ণতা পাক। আচ্ছা ভাবি, এখন কে বেশি প্রিয় আমাদের স্যারের কাছে, আপনি নাকি তার মেয়েরা নাকি তার নাতি নাতনিরা? অবশ্যই নাতি নাতিনিরা। মিত্রা, নানা কেমন? নানা ভালো। না পচা না। রঞ্জন? ভালো। কতটা ভালো? 100 ডিগ্রি পরিমাণ। 100 ডিগ্রি ভালো, 100%। আচ্ছা, তাহলে নানার কোনটা পচা? কোনটাই না। নানার আসলে কোনো পচা দিক নেই। কোনো পচা দিক নেই? না। রঞ্জন, নানা কখনো বকা দেয়? কখনো না। মাঝে মাঝে বেশি দুষ্টামি করলে কানটা একটু বড় করে টেনে বড় করে দেয়। মিত্রা, নানা কি নানা নাকি নানা স্যার? নানা স্যার, দুটোই। দুটোই। কোনটা বেশি ভালো লাগে? নানাকে নানা ভালো লাগে নাকি স্যার ভালো লাগে? নানাকে নানাই